তো অঙ্কটা আমরা পড়ে নেই। সমস্যা নাম্বার 2, জনাব শান্তা একজন খুচরা ব্যবসায়ী। তিনি তার হিসাব বই দুতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষণ করেন না, অর্থাৎ একতরফা দাখিলা পদ্ধতিতে সংরক্ষণ করেন। তার হিসাব বই হতে নিম্নত উদ্বৃত্তগুলো দেওয়া হলো। দেখো আছে সম্পদ, এর ভিতরে কি আছে, সম্পদ এবং দায়গুলো আছে। আছে কি, হাতে নগদ শুরুতে আছে 50,000 টাকা, শেষে আছে 70,000 টাকা। ব্যাংক জমা, ব্যাংক জমা আছে 30,000 টাকা, এখানে আছে 50,000 টাকা। একটু খেয়াল করো, এখানে 50,000 টাকার সাথে সাথে একটা ক্রেডিট আছে। ক্রেডিট কথার অর্থ হলো এই শুরুতে কিন্তু ব্যাংকে তোমার টাকা জমা ছিল, কিন্তু বছর শেষে যে দেখা যাচ্ছে 50,000 টাকা আরও বেশি তুলে নিয়ে এসছো। অর্থাৎ তোমরা হয়তো জানো যে ব্যবসায়ীদেরকে ব্যাংক চলতি হিসাবের মাধ্যমে যে টাকা জমা থাকে তার থেকে বেশি উত্তোলন করার সুবিধা দেয়। অর্থাৎ তার এই 50,000 টাকা ব্যাংক জমা অতিরিক্ত, যেহেতু এটা ক্রেডিট আছে। তো যদি কখনো দেখো যে এটা ক্রেডিট, তার মানে হলো সেটা হলো ব্যাংক জমা অতিরিক্ত। বছরের শুরুতে 1 তারিখে ব্যাংক জমা আছে, কিন্তু 31 তারিখে ব্যাংক জমা অতিরিক্ত। ক্রেডিট কথা যখনই দেওয়া থাকবে সেটাই ধরে নিবে যে সেটা ব্যাংক জমা অতিরিক্ত। যদি এই ক্রেডিটটা এখানে থাকতো তাহলে এইটাই ব্যাংক জমা অতিরিক্ত হতো, আর এখানে যদি কোনো কিছু লেখা না থাকতো বা ডেবিট থাকতো তার মানে এটা হলো ব্যাংক জমা হতো। ওকে, এরপর আছে মজুদ পণ্য, শুরু শেষ দেনাদার আছে। এরপরে বিবিধ পাওনাদার আছে, প্রাপ্য নোটস আছে। প্রাপ্য নোটস বলতে প্রাপ্য বিলকে বোঝায়। খেয়াল কর, প্রাপ্য নোটস আছে শুরুতে 10,000 টাকা, শেষে টাকা নাই। এখানে যদি কোনো কিছু না বলে থাকে প্রাপ্য নোট সম্বন্ধে, তাহলে শেষে কোনোটা যাবে না। প্রদেয় নোটস দেখো শুরুতে আছে, শুরুতে নাই, শেষে আছে, তো সেক্ষেত্রে এই শুরুটা যাবে না, শেষে 12,000 টাকা যাবে। খেয়াল করো, ঋণ আছে 10% ঋণ আছে 50,000 টাকা, এখানে আছে কত, 40,000 টাকা। হয়তো আমরা ধরে নিব যে নিচে কোনো কিছু ঋণ সম্বন্ধে কোনো কিছু বলবে, আমরা অঙ্কটা পড়লে বুঝতে পারবো। 10% বিনিয়োগ আছে, দেখো বছরের শুরুতে কিন্তু বিনিয়োগ নাই, আছে কত, শেষে আছে 80,000 টাকা। হয়তো এখানে কোনো ইনস্ট্রাকশন দিবে বিনিয়োগ সম্বন্ধে, কোনো কিছু বলবে। যদি না বলে তাহলে আমরা বিনিয়োগের একটা গড়পত্র 6 মাসের সুদ ধরে নিব এবং সেটার জন্য একটা নোট দিব, কারণ বছরের শুরুতে তো বিনিয়োগ নাই। বছরের শুরুতে যেহেতু নাই, এটা বছরের শেষে আছে, তার মানে মাঝামাঝি বা কোনো একটা সময় এটা বিনিয়োগ করা হয়েছে। তো যদি কোনো কিছু এখানে বলে তো সেই অনুসারে দিব, যদি কোনো কিছু না বলে আমরা কি করব, এই বিনিয়োগটাকে 6 মাসের সুদ ধরে দিব। ভূমি ও দালান কোটা আছে, এরপরে আছে যন্ত্রপাতি। যন্ত্রপাতি আছে কত, 1,50,000 টাকা, দেখো শেষে নাই। তো শেষে না থাকলে যদি এখানে নতুন করে কোনো যন্ত্রপাতি ক্রয় করে অথবা যন্ত্রপাতি বিক্রয় করে, যদি ক্রয় করে তাহলে এর সঙ্গে যোগ হয়ে যাবে, যদি বিক্রয় করে এখান থেকে বিয়োগ হয়ে যাবে। আর যদি ক্রয়ও না করে বিক্রয়ও না করে, তাহলে এই যেহেতু এটা স্থায়ী সম্পদ, এটা শুরুতে আছে, শেষে অবশ্যই যাবে। তো আমরা একটু পড়ে দেখি, ফুললি অঙ্ক পড়লে আমরা হয়তো বুঝতে পারবো বিষয়টা কী আছে। এখানে বলছে জনাব শান্তা প্রতি মাসের শুরুতে নগদ 4,000 টাকা। একটু খেয়াল করো যে প্রতি মাসের শুরুতে কথাটা বলেছিল। আমরা যে 1 নম্বর অঙ্কটা করেছিলাম, গত ক্লাসে 1 নম্বর অঙ্কটা করেছিলাম, ওই ক্লাসটাই কী ছিল তোমাদের, যে ছিল প্রত্যেক মাসে সারা বছর ধরে প্রতি মাসে 3,000 টাকা করে উত্তোলন করেছিল, তাই না, আগের অঙ্কটাই। কিন্তু এখানে বলতেছে দেখো প্রতি মাসের শুরুতে, যদি এরকম বলা থাকে প্রতি মাসের শুরুতে, প্রতি মাসের মাঝামাঝি, প্রতি মাসের শেষে, তাহলে কিন্তু উত্তোলনের সুদটা ধার্য করার একটা পদ্ধতি আছে, আমরা এটা দেখাই দিব। তো এই কথাটা, এই হিন্টসটা একটু মনে রেখো যে প্রতি মাসের শুরুতে কথাটা বলেছে। 4,000 টাকা করে উত্তোলন করেন। নগদ উত্তোলন ছাড়াও তিনি 7,000 টাকার পণ্য উত্তোলন করেন। তাহলে নগদ উত্তোলন করেছেন কত, 4 বার 48,000 টাকা, পণ্য উত্তোলন করেছে 7,000 টাকা, তাহলে মোট টোটাল উত্তোলনের পরিমাণ দাঁড়ালো 55,000 টাকা। আর একটা বিষয় খেয়াল করো এখানে, যে 1 জুলাই 2019 ইংরেজি তারিখে তিনি তার ব্যক্তিগত ল্যাপটপটি 60,000 টাকায় বিক্রয় করে। কি করেছেন একটু খেয়াল করো, যে 2019 সালে 1 জুলাই অর্থাৎ বছরের মাঝামাঝি টাইমে তিনি তার ব্যক্তিগত ল্যাপটপটি 60,000 টাকায় বিক্রয় করে উহার অর্ধেক দ্বারা কারবারের জন্য একটি মোটর ভ্যান ক্রয় করেন। তার অর্থ দাঁড়াচ্ছে, আমরা বলেছিলাম যে যদি ব্যক্তিগত কোনো কিছু কারবারকে দেয়, সেটা নগদ হতে পারে, কম্পিউটার হতে পারে, আসবাবপত্র হতে পারে, সেটা যদি কারবারকে দেয় তাহলে অতিরিক্ত মূলধন হিসেবে গণ্য করা হবে। এখানে তার ব্যক্তিগত কম্পিউটারটি বাহিরে বিক্রি করেছে কত টাকা, 60,000 টাকা। বিক্রি করে কি করেছে, কারবারে নিয়ে এসছে অর্ধেক। অর্ধেক কত টাকা, 30,000 টাকা। এই অর্ধেক টাকা দ্বারা আবার একটা মোটর ভ্যান ক্রয় করা হয়েছে, কার জন্য, কারবারের জন্য। খেয়াল করো, ভালো করে পড়ে নাও। 1 জুলাই 2019 ইংরেজি তারিখে তিনি তার ব্যক্তিগত ল্যাপটপটি 60,000 টাকায় বিক্রয় করে উহার অর্ধেক দ্বারা কারবারের জন্য, খেয়াল করো, কারবারের জন্য একটি মোটর ভ্যান ক্রয় করেন। তাহলে এই 60,000 টাকার অর্ধেক হলো 30,000 টাকা। এই 30,000 টাকার মোটর ভ্যান ক্রয় করছে, একটা স্থায়ী সম্পদ আসবে। এখানে একটা স্থায়ী সম্পদ শেষে বাড়বে, শুরুতে আসবে না, শেষে বাড়বে।
আর অতিরিক্ত মূলধন হিসেবে 30,000 টাকা গণ্য হবে। আর 60,000 টাকা বিক্রি করলো, 30,000 টাকা যদি কারবারে আনে, আর 30,000 টাকা কোথায়? এটা মালিক তার ব্যক্তিগত টাকা ব্যক্তিগতভাবে রেখে দিয়েছে, ওই হিসাবটা আমার দরকার নেই। ওকে, অন্যান্য তথ্যবলী আছে কি দেখো, 1/7/2019 ইংরেজি তারিখে কারবার হতে 10,000 টাকা ঋণ পরিশোধ করা হয়েছে। খেয়াল করো, আমরা ঋণের একটা বিষয় আছে এখানে, যে 50,000 টাকা শুরুতে ছিল, শেষে ছিল কত? 40,000 টাকা। তাহলে এখানে দেখো ঋণ পরিশোধ করেছে 1/7/2019 ইংরেজি তারিখে কারবার হতে 10,000 টাকা ঋণ পরিশোধ করেছে। যেহেতু 50,000 টাকা ঋণ ছিল, এখন ঋণের পরিমাণ আছে এখন কত? 40,000 টাকা। তো আমরা স্বাভাবিক দেখতেছি যে এই যে 10,000 টাকা পরিশোধ করেছে, এই 10,000 টাকাই কমে গেছে। এখানে ঋণ পরিশোধ করেছে কিন্তু ঋণের সুদ এখনও পরিশোধ করা হয়নি, তাই না? অর্থাৎ এই যে 10,000 টাকা ঋণ পরিশোধ করেছি, এরও সুদ দেয়নি। এখন যে আমার 40,000 টাকা ঋণ এখনও আছে, এই ঋণের সুদও আমরা দেইনি। অর্থাৎ তাহলে একটা বিষয় আমরা কিন্তু বুঝে ফেলছি যে 40,000 টাকা আমার বছরের শুরু থেকে শেষ পর্যন্ত আছে, এই 40,000 টাকা আমার 12 মাসের সুদ দিতে হবে। আর যেহেতু আমি 1/7/2019 তারিখে 10,000 টাকা পরিশোধ করেছি, এই 10,000 টাকা 6 মাসের সুদ দিতে হবে, কারণ আমি জানুয়ারি থেকে 1 জুলাই এই 10,000 টাকা ব্যবহার করছি। এই 10,000 টাকা আমার কত দিতে হবে? 6 মাসের। আর টোটাল 40,000 টাকার আমি দিব 12 মাসের। ওকে, এরপর আছে দেখো 2/1/10/2019 ইংরেজি তারিখে বিনিয়োগ করা হয়েছে। এখানে আমরা দেখছিলাম তখন যে বিনিয়োগের শুরুতে ছিল না, শেষে আছে। তো এখানে কিন্তু ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে 1/10 অর্থাৎ অক্টোবরের 1 তারিখে বিনিয়োগ করা হয়েছে। দেখো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর অর্থাৎ বিনিয়োগের সুদ তাহলে আমরা 3 মাসের কাউন্ট করব। এরপর আছে 3 আছে স্থায়ী সম্পত্তির উপর 5% হারে অবচয় ধার্য করো। খেয়াল করো, স্থায়ী সম্পত্তির উপর 5% অবচয় ধার্য করব। এই ভূমি দালান কোটা তার মানে আমরা 12 মাসের নিব, যেহেতু শুরুতে যা আছে শেষেও তাই আছে। যন্ত্রপাতি সম্বন্ধে কোনো কিছুই বলে না, আমরা দেখলাম। তো সেক্ষেত্রে আমরা কি করব, যন্ত্রপাতিও এখানে 1,50,000 টাকা আসবে, যেহেতু এটি স্থায়ী সম্পদ, শুরুতে থাকলে শেষে অবশ্যই যাবে, যেহেতু আমরা ক্রয় করিনি, বিক্রয় করি নাই। তাহলে 1,50,000 টাকার উপরও আমরা 12 মাসের সুদ ধরবো। আরেকটা বিষয় দেখো, এখানে একটা কিন্তু মোটর ভ্যান ক্রয় করা হয়েছে। খেয়াল করো, একটা মোটর ভ্যান ক্রয় করা হয়েছে কত টাকা? 30,000 টাকাটা মোটর ভ্যান ক্রয় করা হয়েছে। কখন ক্রয় করা হয়েছে? 1 জুলাই। তার মানে এই 30,000 টাকা মোটর ভ্যানের উপর আমরা 6 মাসের অবচয় ধরবো। ওকে, এরপরে আছে দেখো যে মূলধন ও উত্তোলনের উপর 10% হারে এখানে কিন্তু অবচয় হবে না, মূলধন ও উত্তোলনের উপর 10% হারে সুদ ধার্য করো। এখানে ভুল আছে। ওকে, এখানে হলো কি, মূলধন ও উত্তোলনের উপর 10% হারে সুদ ধার্য করো। তাহলে মূলধনের সুদ, আমাদের যে প্রারম্ভিক মূলধনটা ছিল, এই প্রারম্ভিক মূলধনের উপর আমরা 10% সুদ ধরে 12 মাসের নিব। আর যে অতিরিক্ত মূলধনটা আমরা দেখলাম 30,000 টাকা, যেটা মোটর ভ্যান ক্রয় করার জন্য আনা হয়েছিল, এই মোটর ভ্যানের যে 30,000 টাকা অতিরিক্ত মূলধন আনলো, এটার উপর ধরবো আমরা 6 মাসে। আর উত্তোলনের সুদটা এটা সূত্রের মাধ্যমে করতে হবে, ওটা আমি তোমাদেরকে পরিগণনা করে দেখাই দিব। ওকে, তো আমরা যেগুলো পরিগণনা আছে, অর্থাৎ এই তোমার ঋণের সুদ, বিনিয়োগের সুদ, অবচয়গুলা, এরপরে অতিরিক্ত মূলধনগুলা, উত্তোলনের সুদগুলো, এগুলো আমি একটু তোমাদেরকে দেখাই দিই আগে পরিগণনা করে, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ফার্স্টে আমরা একটু দেখি ঋণের সুদটা, তাই না? আমরা পরিগণনাই করি। পরিগণনা 1 হলো ঋণের সুদ। ঋণের সুদ বিষয়টা খেয়াল করো, ঋণ ছিল প্রথম কত? 50,000 টাকা। এই 50,000 টাকার তোমার 10,000 টাকা শোধ হয়ে গেছে জুলাই পর্যন্ত। আমরা এটাকে দুইটা অংশে বিভক্ত করব। ঋণের সুদটাকে আমরা কি করব, এটাকে দুইটা অংশে ভাগ করব। একটা হলো 40,000 টাকা, আর একটা 10,000 টাকা। এই হলো মোট 50,000 টাকা। 40,000 টাকা, এই 10,000 টাকা খেয়াল করো, 10,000 টাকা আমার ঋণের সুদ আছে কত পার্সেন্ট করে? 10% করে। তাহলে এই 10,000 টাকা 10%, এটা আমার শোধ হয়েছে কখন? এটা আমার শোধ হয়েছে জুলাইতে, তাই না? খেয়াল করো, এখানে দেওয়া আছে দেখো 1/7/2019 ইংরেজি তারিখে কারবার হতে 10,000 টাকা ঋণ পরিশোধ করা হয়েছে। তার মানে এই 10,000 টাকা আমি ব্যবহার করেছি জানুয়ারি টু জুলাইয়ের 1 তারিখ। তাহলে আমরা কি করতে হবে, এই 10,000 টাকাকে 10% করলে হয় 1,000 টাকা, অর্ধেক হলো 500 টাকা।
তোমরা এটা ক্যালকুলেটারে করে নিতে পারো, এটা ক্যালকুলেটারে করে নাও। দেখো 10,000 টাকাকে 10% করো, করে গুণ করো 6 দিয়ে, ভাগ করো 12 দিয়ে, 500 টাকা। আর যে 40,000 টাকা, এই 40,000 টাকা কিন্তু আমার বছরের শুরু থেকে বছরের শেষ পর্যন্ত আছে। খেয়াল করো, এই শুরুতে যেহেতু 40,000 টাকা আছে, শেষেও তো 40,000 আছে, তার মানে এটা বছরের শুরু থেকে শেষ পর্যন্ত আছে। 40,000 টাকা 10% কত? 4,000। টোটাল ঋণের সুদ আমরা দেখলাম 4,500 টাকা হলো। ওকে, এখন আমরা দেখি পরিগণনা 2। পরিগণনা 2 দেখি কি? বিনিয়োগের সুদ, তাই না? বিনিয়োগের সুদ খেয়াল করো, এই বিনিয়োগের সুদটা আছে 80,000 টাকাকে আমরা করব কত পার্সেন্ট? এটাও আছে 10%। এই ঋণের সুদটা দেখো, মানে সরি, বিনিয়োগের সুদটা আমরা কয় মাসে নিব, তাই না? দেখো 1/10/2019 তারিখে, তার মানে এক হলো কি অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মাসের, তাই না? তাহলে আমরা 3 মাসের জন্য বিনিয়োগ করেছি, গুণ দিবে 3, ভাগ দিবে কত? 12। ওকে, তাহলে একটু আমরা করে ফেলি এটাকে। এই 80,000 টাকাকে করবে 10%, এরপরে গুণ দিবে 3, ভাগ দিবে 12। দেখো 2,000 টাকা হলো আমাদের বিনিয়োগের সুদ। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে বিনিয়োগের সুদ 80,000 টাকাকে 10%, যেহেতু আমরা অক্টোবরের 1 তারিখে বিনিয়োগ করেছি, তার মানে অক্টোবরের সুদ পাবো, নভেম্বরের সুদ পাবো, ডিসেম্বরের সুদ পাবো, 3 মাসের সুদ পাবো গেল। এরপরে হলো এই তোমার ভূমি ও দালান কোটা যেটা আছে, ভূমি ও দালান কোটা তো আমরা সরাসরি পার্সেন্টেজ করলে পেয়ে যাবো, তাই না? এখানে স্থায়ী সম্পত্তি বলছে না 5%, তাহলে ভূমি ও দালান কোটার 2 লক্ষ টাকার 5%-এ আসে হলো তোমার 10,000 টাকা। এটা আমি পেয়ে যাব, সরাসরি পেয়ে যাব। যন্ত্রপাতির আছে কত? দেখো যন্ত্রপাতি আছে 1,50,000 টাকা। 1,50,000 টাকার উপর 5% দেখি আমরা, 5%, এটা হলো 7,500 টাকা। এটাও আমরা ক্লিয়ারলি পেয়ে যাব। এটা তো নর্মালি তোমরা বুঝতেছো। মোটর ভ্যানের উপর, মোটর ভ্যানের অবচয়টা আমরা একটু দেখাই, তাই না? যেহেতু মোটর ভ্যানের অবচয়, পরিগণনা 3, মোটর ভ্যানের অবচয়। মোটর ভ্যান কিনেছি কত টাকা দিয়ে? 30,000 টাকা দিয়ে, তাই না? 30,000 টাকা দিয়ে কিনেছি, অবচয় হলো 5%। এরপরে আমি কখন কিনেছিলাম? জুলাইয়ের 1 তারিখে। তাহলে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মোটর ভ্যান ব্যবহার করা হয়েছে। তাহলে আমার এই 30,000 টাকা মোটর ভ্যান ক্রয় করেছি, অবচয় হলো 5%। এরপরে হলো আমি 6 মাসের জন্য অবচয় নিতে পারবো, 6 দিয়ে গুণ করে 12 দিয়ে ভাগ করলে আমার 750 টাকা হলো মোটর ভ্যানের উপর অবচয়, তাই না? এরপরে হলো দেখো উত্তোলনের সুদটা আমি একটু কাউন্ট করে দিই। যদি বছরের শুরুতে হয় পরিগণনা 4, উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ হলো কি হবে? দেখো মাসিক উত্তোলন, উত্তোলন সূত্রটা একটু লিখে দিলাম, গুণ হার গুণ 13/2। এটা কিন্তু সূত্র। যদি বছরের শুরুতে উত্তোলন করে তাহলে সূত্র কি? মাসিক উত্তোলন গুণ হার গুণ 13/2। তোর মাসিক উত্তোলন করছে কত? 4,000 টাকা। গুণ হার কত পার্সেন্ট হারে উত্তোলনের সুদ হতে বলছে? খেয়াল করো, 10%। গুণ হলো 10%, গুণ 13 ভাগ হলো 2। আমরা একটু দেখি এটা কত হয়। এই 4,000 টাকা, 4,000 টাকাকে আমরা 10% করতে পারি, গুণ দেই 13, ভাগ দেই 2। এটা কিন্তু সূত্র। কত? 2,600 টাকা। ওকে, 2,600 টাকা। আবার দেখো এই 4,000 টাকা হলো মাসিক উত্তোলন, গুণ হলো হার 10%, গুণ 10%, গুণ হলো 13, এটা সূত্র, ভাগ হলো 2, 2,600 টাকা। আচ্ছা, যদি বছরের শুরুতে উত্তোলন না করে এখানে বলতো প্রতি মাসের মাঝামাঝি, তাই না? যদি প্রতি মাসের মাঝামাঝি বলতো তাহলে কি হতো? আমি একটু তোমাদেরকে দেখাই দিই। যদি এটা প্রতি মাসের শুরুতে না বলে, খেয়াল করো, মাঝামাঝি বলতো, এরকম মাঝামাঝি কথাটা বলতো, মাঝামাঝি কথাটা বলতো, তাহলে সূত্র কিন্তু একই হতো। এই সূত্রটা একই হতো, শুধু চেঞ্জ হতো এখানে 12 ভাগ হলো 2। যদি মাঝামাঝি বলতো তাহলে লিখেই দিই মাসিক উত্তোলন গুণ হার গুণ 12 ভাগ 2। যদি শেষে বলতো প্রত্যেক মাসের শেষে উত্তোলন, তাহলে কি হতো? মাসিক উত্তোলন গুণ হার গুণ 11 ভাগ 2, এরকম হতো। ওকে,
যদি শেষে বলতো তাহলে কি হতো, এই মাসিক উত্তোলন গুণ হার গুণ 11/2, মাঝামাঝি বললে মাসিক উত্তোলন গুণ হার গুণ 12/2, আর শুরুতে উত্তোলন করলে মাসিক উত্তোলন গুণ হার গুণ 13/2, এভাবে। ওকে, তোমরা উত্তোলনের সূত্রটা তাহলে মাঝামাঝি শুরুতে শেষে বুঝে ফেললা। এরপরে আমার আর কি আছে আমরা একটু দেখি। অতিরিক্ত মূলধন তো আমি জানি 30,000 টাকা, তাই না? আর অবশ্যই বের করলাম মূলধনের সূত্রটা তো আমরা প্রারম্ভিক মূলধনে 12%, মানে 12 মাসের ধরবো, 10% হারে 12 মাসের। আর অতিরিক্ত মূলধনের তো আমরা 30,000 টাকা, 30,000 টাকার পার্সেন্টেজ করে 6 মাসে নিব। ওকে, তো আমরা মোটামুটি দেখে ফেললাম যে এই হলো আমার পরিগণনা। আমরা এখন একটু অঙ্কে চলে যাই, আমাদের কি কি চেয়েছে। আমরা দেখি প্রারম্ভিক ও সমাপনী মূলধন নির্ণয় করতে বলছে, লাভ লোকসান বিবরণী তৈরি করতে বলছে, বৈশ্বিক বিবৃতি তৈরি করতে বলছে। আমরা একটু করে ফেলি। ওকে, এখন আমরা দেখে ফেললাম পরিগণনাটা, যখন আমরা অঙ্কটা করব খুব ইজিলি করে ফেলতে পারবো। তোমরা পরিগণনাটা যদি অঙ্ক শুরু করার পূর্বেই খাতায় করে দাও, মূল খাতায় করে দাও, সেক্ষেত্রে ভালো হলো, আরও ভালো হয়। আর কিছু পরিগণনা আছে যেগুলো দেখানো মাস্ট বি, কিছু পরিগণনা আছে তুমি যদি না দেখাতে চাও নাও দেখাতে পারো। তো এই পরিগণনাগুলো সাধারণত করে ফার্স্টে দেখাই দিবে, তাতে তোমার জন্য অনেক বেশি ভালো হবে, তোমার জন্য বুঝতে সুবিধা হবে, অঙ্ক করতে সুবিধা হবে, কাজগুলো খুব নিখুঁতভাবে করতে পারবে। ওকে, তো আমরা এখানে দেখি দুইয়ের ক কি করতেছি আমরা, প্রারম্ভিক ও সমাপনী মূলধন, সমাপনী মূলধন নির্ণয়। এখানে হলো দায়ী সমূহ 1/1/19, 31/12/19, সম্পত্তি সমূহ 1/1/19, 31/12/19। ওকে, তো আমরা কি করতে পারি, এখানে আমরা সম্পদেরগুলো লিখতে পারি এবং সিরিয়ালি লিখি। হাতে নগদ আছে, দেখো খেয়াল করো, হাতে নগদ আছে শুরুতে 50,000, শেষে আছে 70,000। ব্যাংক জমা আছে, ব্যাংক জমা শুরুতে আছে 30,000 টাকা, শেষে যাবে না। কেন যাবে না আমি তখন বললাম, দেখো ক্রেডিট হলো ব্যাংক জমা অতিরিক্ত, ব্যাংক জমা অতিরিক্ত। ওকে, এর আবার শুরুতে থাকবে না, কারণ ও শুরুতে ছিল ব্যাংক জমা, আর এর শেষে নেই, এর শুরুতে থাকবে না, শেষে চলে যাবে 50,000 টাকা। এরপরে হলো মজুদ পণ্য, এটা সম্পদ, মজুদ পণ্য আছে খেয়াল করো 55,000, শেষে আছে 75,000। বিবিধ দেনাদার আছে, বিবিধ দেনাদার আছে 80,000, 85,000, 80,000, 85,000। বিবিধ পাওনাদার হলো দায়, বিবিধ পাওনাদার খেয়াল করো 40,000, 35,000, 40,000, 35,000। এরপর আছে প্রাপ্য নোট, এটা সম্পদ। প্রাপ্য নোটস হলো প্রাপ্য বিল, প্রাপ্য নোটস আছে 10,000। প্রাপ্য নোট সম্বন্ধে কোনো কিছু বলেনি, শেষে নাই, যাবে না, যেহেতু এটা চলতি সম্পদ। প্রদেয় নোটস, খেয়াল করো প্রদেয় নোটস কি, শুরুতে নাই, শেষে আছে 12,000 টাকা। এরপরে আছে 10% ঋণ, 10% ঋণ, দেখো শুরুতে আছে 50,000 টাকা, শেষে আছে 40,000 টাকা। এরপরে আছে 10% বিনিয়োগ, শুরুতে নাই, শেষে আছে 80,000 টাকা। ভূমি ও দালান কোটা, ভূমি ও দালান কোটা শুরুতে আছে 2 লক্ষ টাকা,
খেয়াল করো, শেষেও আছে 2 লক্ষ টাকা। এরপর আছে যন্ত্রপাতি। যন্ত্রপাতি শুরুতে আছে 1,50,000। এটা শেষে ছিল না, এটা শেষে দেখো খেয়াল করে, এটা শেষে ছিল না, কিন্তু এটা স্থায়ী সম্পদ, ক্রয়ও করে না বিক্রয় করে না, এই কারণে আমরা শেষে এটাকে দিয়ে দিলাম। এরপর আছে কি, আমরা অতিরিক্ত একটা মোটর ভ্যান ক্রয় করেছিলাম অতিরিক্ত মূলধনের টাকাটা দ্বারা, যেটা আমরা বছরের মাঝামাঝি ক্রয় করেছিলাম, এই কারণে শুরুতে যাবে না, শেষের ঘরে যাবে 30,000 টাকা। ওকে, এছাড়া অন্য কোনো তথ্য নাই, আমরা কি করতে পারি, যোগ করে দিতে পারি। তোমাদের হয়তো মনে আছে যে মূলধন কীভাবে বের করতে হয়। আমরা শুরুর সম্পদগুলো যোগ করে ফেলি। শুরুর সম্পদগুলো যোগ করি, 50,000, 30,000, 55,000, 80,000, 10,000, 2 লক্ষ, 1,50,000। টোটাল টাকা দাঁড়ালো 5,75,000 টাকা। এই 5,75,000 টাকাকে আমরা প্রারম্ভিক দায়ের ঘরে লিখতে পারি, 5,75,000। এরপরে আমাদের প্রারম্ভিক দায় আছে, দেখা যায় বাদ দিতে পারি। এই প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায়টা বাদ দিয়ে দিব, তাহলে আমরা পেয়ে যাব প্রারম্ভিক 4,85,000 টাকা। এটা হলো প্রারম্ভিক মূলধন। আমরা মূলধন লিখলেই কিন্তু পেয়ে যাব, যেহেতু এটা প্রারম্ভিকের ঘর, প্রারম্ভিক মূলধন। আমরা এখন সমাপনী সম্পদগুলো যোগ করি। সমাপনী সম্পদগুলো যোগ করি। সমাপনী সম্পদ হলো 6,90,000 টাকা। এই 6,90,000 টাকার বাম দিকে দায়ের দিকে বসাই এবং দায়গুলো থেকে বাদ দিয়ে দেই আমরা। বাদ 40,000, বাদ 12,000, বাদ 35,000, বাদ 50,000, 5,53,000। ওকে, তাহলে আমরা মূলধন পেয়ে গেলাম, প্রারম্ভিক মূলধন, মূলধন পেয়ে গেলাম, সমাপনী মূলধন। তো আমরা এখন কাজ শুরু করতে পারি লাভ লোকসান বিবরণী। তোমরা আগে ছকটা করে নিবে, তোমরা পেন্সিল দ্বারা ছকটা করবে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমি কলম দ্বারাই করতেছি, তোমরা পেন্সিল দ্বারা করবে। পেন্সিল দ্বারা করলে তোমাদের জন্য ভালো। যদি কোনো সময় ভুল হয়ে যায় ছকে, তাহলে সেক্ষেত্রে তোমরা মুছে আবার ছক করতে পারবে। দুটো টাকার ঘর দিবে লাভ লোকসান বিবরণীতে। আমরা কি করলাম, এখন খ নাম্বারটা করতেছি, তাই না? বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা, ডেবিট ক্রেডিট। আমরা কি লিখব, এখানে জনাব শান্তা, তাই না? হেডিং হলো জনাব শান্তার লাভ লোকসান বিবরণী। লোকসান বিবরণী 31শে ডিসেম্বর 2019 সালে প্রস্তুত। 2019 সালে প্রস্তুত। ওকে, তো আমরা কি করতে পারি, ফার্স্টে আমার বাম দিকে লিখতে পারি প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন কত টাকা আসছিল আমরা তখন খেয়াল করলাম, 4,85,000 টাকা আসছিল, তাই না? আর ডান দিকে ছিল হলো কি, সমাপনী মূলধন। সমাপনী মূলধন আমরা তখন খেয়াল করলাম কত, সমাপনী মূলধন ছিল 5,53,000 টাকা, তাই না? তোমরা একটু দেখে নিবে, আরও শিওর হওয়ার জন্য দেখে নিবে। প্রারম্ভিক মূলধন ছিল 4,85,000 আর সমাপনী মূলধন ছিল 5,53,000 টাকা।
এরপরে তোমরা কাজগুলো করে রাখবে। দেখো ডান দিকে আছে উত্তোলন। উত্তোলন ছিল নগদ। দেখো নগদ উত্তোলন ছিল 4000, গুণ হলো 12 বার সে উত্তোলন করার সুযোগ পায়, 4 12 48,000 টাকা। আর পণ্য উত্তোলন ছিল, তাই না? খেয়াল করো, পণ্য উত্তোলন ছিল হলো তোমার 7,000 টাকা। এই শুরুতে প্রত্যেক মাসে শুরুতেই উত্তোলন করছিল, সে 12 বার উত্তোলন করার সুযোগ পায়, তাহলে 4 12 48,000 টাকা। আর পণ্য উত্তোলন করেছিল কত? 7,000 টাকা। এই 7,000 তাহলে কত টাকা? 55,000 টাকা। আমরা একটা উত্তোলনের সুদ পরিগণনা করেছিলাম, তাই না? আমরা সরাসরি লিখে দিই উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ পরিগণনা করে কত টাকা রাখছিলাম মনে আছে তোমাদের? 2600 টাকা। এই 2600 টাকা একটু দেখো, আমরা যেখানে পরিগণনা করেছিলাম আলাদাই দেখাই দিলাম। এই পরিগণনা করে আমরা উত্তোলনের সুদ রাখছিলাম 2600 টাকা। এটা আমরা এখন বসাই দিলাম। তখন তো বুঝতে পারছি, তাই না, উত্তোলনের সুদ কীভাবে করেছিলাম। আমাকে আবার দেখাই দিব, আবার একটু দেখাই দিই। খেয়াল করো, মাসিক উত্তোলন কত? 4000। এই 4000 কি করবে? পার্সেন্টেজ কত? 10%। প্রতি মাসে শুরুতে উত্তোলন করলে কি করতে হয়? 13 দিয়ে গুণ করতে হয় আর 2 দ্বারা ভাগ করতে হয়। ওকে, তাহলে পরিগণনাটা আমি আগেই করে নিয়েছি, তো এ কারণে আমি ওভাবে তোমাদেরকে আর বোঝাচ্ছি না, কিন্তু তারপরে তোমরা একটু দেখে নিও। এরপরে আছে কি? উত্তোলনের সুদ গেল। বাম দিকে আমরা লিখতে পারি অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন কত টাকা আনছিল? 30,000 টাকা। কীভাবে? তো বলেছি, তাই না? এই 60,000 টাকার অর্ধেক নিয়ে এসছে। ল্যাপটপটি বিক্রি করছে কত? 60,000, তার অর্ধেক আনছে। অর্ধেক মানে 30,000 টাকা। এই 30,000 টাকাতে আবার মোটর ভ্যান ক্রয় করলো। আমরা দেখলাম সমাপনী মূলধন নির্ণয়ে আমার মোটর ভ্যানের পরিমাণ গেল 30,000 টাকা। ওকে, তো আমি অতিরিক্ত মূলধন কত টাকা লিখব? 30,000 টাকা লিখব। ঠিক আছে। এরপরে হলো কি? দেখো এখানে 1 তারিখ আছে, দেখো তারিখে। আচ্ছা, এখানের কাজটা শেষ করে আসি তাহলে। তোমার ঋণের সুদ, এখানে একটা বিষয় আছে। দেখো ঋণের সুদটা আমরা একটু লিখে ফেলতে পারি। ঋণের সুদ আমি তখন তোমাদেরকে বোঝাইছি ঋণের সুদ পরিগণনা করে। ঋণের সুদ আছে, দেখো খেয়াল করো, ঋণের সুদ আছে, এই প্রথম ঋণ আছে 50,000 টাকা, শেষে ঋণ আছে কত? 40,000 টাকা। তোমরা দুইটা নিয়মে করা যায়। আমি তো একটা নিয়মে তোমাদেরকে বুঝাইলাম তখন। দেখো ঋণের সুদ তখন আমি করে বুঝাইলাম যে ঋণের সুদ আছে প্রথম আমি 40,000 টাকা, এটাকে দুইটা অংশে বিভক্ত করছি। একটা 40,000 টাকা, একটা 10,000 টাকা। টোটাল ছিল কত? 50,000। এই 40,000 টাকা ধরে নিয়েছি বছরের শুরু থেকে শেষ পর্যন্ত আছে, এই কারণে এটা 12 মাসে ধরেছি। আর 10,000 টাকা যেহেতু শোধ হয়ে গেছে কি জুলাইয়ের 1 তারিখে, এই কারণে আমার জানুয়ারি থেকে জুলাইয়ের 1 তারিখ পর্যন্ত 6 মাস, এই 6 মাসে ধরেছি। তো ঋণের সুদ ছিল কত? 4,500 টাকা। তো তোমাদের বুঝতে আমার মনে হয় না কোনো সমস্যা আছে। অন্যভাবেও কিন্তু করা যায়। এই 50,000 টাকাকে লিখবে 6 মাসের আর 40,000 টাকাকে লিখবে 6 মাসের, এটাও কিন্তু তোমরা করতে পারো। ওকে, এটাকে তোমরা করতে পারো। দেখো এই 50,000 টাকা 6 মাসের ধরবে, আবার 40,000 টাকা 6 মাসে ধরবে। ওইটা মনে হয় গোলমাল হবে, তোমাদের জন্য দরকার নেই। তো সেক্ষেত্রে যেভাবে বুঝিয়েছি তোমরা ওভাবে বুঝবে যে বছরের শুরু থেকে দেখো, শুরুতে 50,000 টাকা আর 10,000 টাকা দুইটা অংশে ভাগ করেছি। তো 40,000 টাকা কন্টিনিউয়াসলি সে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত চলেছে। আর এই 10,000 টাকা কি তোমার জুলাইয়ের 1 তারিখ পর্যন্ত থেমে গিয়েছে। ওকে, তাহলে 10,000 টাকার আমার 6 মাসের ঋণের সুদ দিতে হবে, 40,000 টাকার আমার 12 মাসের ঋণের সুদ দিতে হবে। টোটাল দিতে হবে কত? 4,500। কিন্তু তুমি যদি ওই এভাবে না করে এই 50,000 টাকাকেও 6 মাসের নাও, দুইটা অংশে ভাগ করে 50,000 টাকাকেও কী করো? 6 মাসের নিলাম, তাহলে 10 5,000 2,500। আবার 40,000 টাকাকেও যদি তুমি 6 মাসের নাও, এই অর্ধেক অর্ধেক এইভাবে নাও। এখানে আছে 40 10 4 2,000। দেখো একইভাবে যেভাবেই করো না কেন একই ঋণের সুদ হবে। এখানেও 4,500, ওখানেও 4,500। যেভাবে বুঝো সেভাবে নিতে পারো টাকাটা 4,500। তোমরা পরিগণনা যখন করেছি তখন ওই বিষয়টাকে আরও ক্লিয়ারলি একটু বুঝে নিও। আমি এখন নতুন করে আবার একটু দেখাই দিব, সমস্যা নেই। এর ডান দিকে আছে কি? দেখো বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ
বিনিয়োগের সুদ আছে কি, বিনিয়োগ করেছিলাম কখন তা তোমরা জানো, 1/10/2019। তাহলে 1/10/2019 তারিখে কিন্তু আমরা অলরেডি বিনিয়োগ করে ফেলেছি। তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর আমরা মাত্র 3 মাসের জন্য বিনিয়োগ করেছি। তাহলে কত টাকা ছিল দেখো, 80,000 টাকা বিনিয়োগ ছিল, তাই না? এই 80,000 টাকা গুণ হলো 10%, কয় মাসের জন্য করেছিলাম? 3, 12 দিয়ে ভাগ করবে, তাহলে 2,000 টাকা। এটা আমরা পূর্বে করে দেখাইছি, তারপরে তোমাদেরকে আমি এটা দিয়ে দিলাম। ওকে, এরপরে হলো কি, আমাদের ঋণের সুদগুলো, বিনিয়োগের সুদগুলো স্থায়ী সম্পদের অবস্থা, অর্থাৎ এই ভূমি দালান কোটার অবস্থাটা আমি আগে দেখি। ভূমি ও দালানের অবস্থায় খেয়াল করো, 2 লক্ষ টাকা আছে, তাই না? এই কয় পার্সেন্ট বলছে? 5%। তার মানে 2 লক্ষ টাকাকে তুমি করবে গুণ পার্সেন্ট, কত? 10,000 টাকা। এরপরে লিখবে যন্ত্রপাতির অবচয়, যন্ত্রপাতির অবচয়। খেয়াল করো, যন্ত্রপাতি আছে কত টাকা? 1,50,000 টাকা। এই 1,50,000 টাকাকে 5% করবে, কত? 7,500 টাকা। এরপর আমার আর একটা মোটর ভ্যান ক্রয় করা হয়েছিল, মনে আছে নিশ্চয়ই। মোটর ভ্যান ক্রয় করেছিলাম জুলাইয়ের 1 তারিখে। মোটর ভ্যান আমার স্থায়ী সম্পদ, এটার অবচয় দিতে হবে। মোটর ভ্যানের অবচয়, আমরা মোটর ভ্যানের অবচয় তখন দেখাইলাম পরিগণনা করে, এখন আবারও দেখাই দিই তোমাদের। দেখো কত টাকা দিয়ে মোটর ভ্যান কিনেছিলাম? 30,000 টাকা। এই 30,000 টাকা কী করবে? 5% করে কয় মাসের জন্য নিবে? নিবে হলো 6 মাসে, তাই না? গুণ 6/12। 30,000 টাকাকে করবে হলো 5% গুণ 6/12, কত? 750 টাকা। এরপরে আছে মূলধনের সুদ। দেখো মূলধনের সুদটা আমি একটু পরিগণনা করে দেখাই তোমাদের। মূলধনের সুদটা একটু দেখাই দিই তোমাদের, তোমাদের জন্য সুবিধা হবে। দেখো একটু মূলধনের সুদটা, মূলধনের সুদ। মূলধনের সুদ আছে আমাদের, প্রারম্ভিক মূলধন আছে কত? 4,85,000। প্রারম্ভিক কথাটা শুনে অবশ্যই বুঝতেছো বছরের শুরুতে। এই 4,85,000 টাকা, তার উপর আমরা 10% ধরবো, যেহেতু এটা বছরের শুরু থেকে শেষ পর্যন্ত কত হয়? 48,500 টাকা, তাই না? 10% করলে। আর অতিরিক্ত মূলধন এনেছিলাম আমরা কত টাকা? 30,000 টাকা। এই 30,000 টাকাকে 10% করবো, কিন্তু অতিরিক্ত মূলধন এনেছিলাম কখন? যখন মোটর ভ্যান ক্রয় করেছি তখন। তাহলে মোটর ভ্যান ক্রয় করেছিলাম জুলাইয়ের 1 তারিখে। তাহলে এই 30,000 টাকার 10% হয় 3,000, অর্ধেক হয় 1,500 টাকা। তাহলে টোটাল হয় 48, 49, 50,000 টাকা হলো মূলধনের সুদ। তাহলে মূলধনের সুদ হয় কত? 50,000 টাকা। এরপর আছে উত্তোলনের সুদ, আমরা বসিয়েছি মূলধন উত্তোলনের সুদ। তাহলে সম্ভবত আমরা সবগুলো এন্ট্রি বসে ফেললাম। এখন আমরা যোগ বিয়োগ করতে পারি। আমরা দেখি কোন দিকে টাকা বেশি আছে, যেদিকে বেশি থাকবে সেদিকে আমরা যোগ করব। 5-6 লক্ষ। তাহলে আমাদের ডান দিকে টাকা বেশি আছে, আমরা ডান দিকে যোগ করে ফেলতে পারি। আমাদের ডান দিকে টাকা যদি বেশি হয় আমরা জানি নিট মুনাফা হয়, আর বাম দিকে টাকা বেশি হলে নিট ক্ষতি হয়। আমরা দেখলাম হলো 6,12,600 টাকা ডান দিকে আমরা যোগ করে পেলাম 6,12,600। আমরা এটাকে 6,12,600 টাকাকে আমরা বাম দিকে নিয়ে আসলাম, এনে বাম দিকে যে ফিগারগুলো আছে সেটা আমরা কী করবো? মাইনাস করবো। 50,750, 7,500, 10,000, 4,500, 30,000, 4,85,000। দেখলাম আমাদের আছে 24,850 টাকা। 24,850 টাকা আমাদের ডান দিকের যে ছিল, আয়গুলো ছিল এবং সমাপনী মূলধন ছিল, এগুলো যোগ করে নিয়ে বাম দিকের টাকাগুলো বাদ দিলে দেখা যায় আমাদের 24,850 টাকা। এটা হয় হলো নিট মুনাফা। তাহলে আমরা লাভ লোকসান করে ফেললাম। এখানে যদি তোমাদের কোনোটা বুঝতে সমস্যা হয় তোমরা কমেন্টে জানাবে, আরও ক্লিয়ারলি তোমাদেরকে বুঝাই দিব। তো এখানে বিষয়টা হলো ঋণের সুদটা নিয়ে তোমাদের কোনো ডাউট আছে কি না, বা বিনিয়োগের সুদ, উত্তোলনের সুদ নিয়ে কোনো ডাউট আছে কি না, থাকতে পারে। যদি কোনো ডাউট থাকে তোমরা আমাদেরকে জানাবে, আমি ক্লিয়ারলি আবার বোঝানোর চেষ্টা করব। তো আমরা এখন শুরু করি হলো তোমার লাস্ট যেটা বলেছে সেটা হলো তোমাদের বর্ষিক বিবরণ। এটা একটু করে ফেলি।
বৈশ্বিক বিবরণীটা হলো আর্থিক অবস্থার বিবরণীর অনুরূপ। তো আর্থিক অবস্থার বিবরণীও তোমরা যেভাবে করো বৈশ্বিক বিবরণী ঠিক একইভাবে করতে পারো। আর্থিক অবস্থার বিবরণী সম্পদ, স্থায়ী সম্পদ, চলতি সম্পদ যখন আলাদা আলাদা করতে বলে এক্ষেত্রে কিন্তু আমরা একতরফা দাখিলা পদ্ধতিও এত নিয়ম আমরা হয়তো মানি না, কারণ তো জানো এটা একতরফা দাখিলা পদ্ধতি, সব রুলস সবসময় সমানভাবে মানবে না, তাই না? তাহলে এটা প্রতিষ্ঠানের নাম হলো জনাব শান্তার বৈশ্বিক বিবরণী। বৈশ্বিক বিবরণী 31শে ডিসেম্বর 2019 সালে প্রস্তুত। এখানে হলো দায়সমূহ, বাম দিকে হলো দায়সমূহ, টাকা টাকা, ডান দিকে হলো সম্পত্তি সমূহ, টাকা টাকা। আমাদের এখন যদি আমরা এই কোশ্চেনটা নাও দরকার হয়, সেক্ষেত্রে আমরা নাও দরকার হতে হবে, সেক্ষেত্রে আমরা দেখো হেল্পটা নিব হলো মূলধন থেকে। হ্যাঁ, আমরা যে মূলধন দুটা নির্ণয় করেছিলাম সেখান থেকে আমরা কিন্তু হেল্প নিতে পারি, প্রশ্ন থেকেও নিতে পারি। প্রশ্ন থেকে নিলে একটু এলোমেলো হয়ে যাবে তোমাদের জন্য। তোমরা সবসময় এই ইসে থেকে প্রারম্ভিক এবং সমাপনী যে মূলধনটা নির্ণয় করেছে ওখান থেকে হেল্পটা নিবা, তোমাদের জন্য অনেক বেশি ইজি হয়ে যাবে। আর যদি সমাপনী এবং প্রারম্ভিক মূলধন কখনো করতে না হয় সেক্ষেত্রে তোমাদের এখান থেকে হেল্প নিতে পারো, যে কোনো জায়গাতে নিতে পারো। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই যেখানে মূলধন নির্ণয় করেছি সেখান থেকে হেল্পটা নেওয়ার চেষ্টা করতেছি, তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। দেখো হাতে নগদ, আমরা সব টাকাগুলো কি করব, সমাপনী টাকাগুলো কাউন্ট করব। দেখো হাতে নগদ কত, 70,000 টাকা আছে। এরপরে আছে কি ব্যাংক জমা। দেখো ব্যাংক জমা কিন্তু টাকা সমাপনী ঘরে নাই, তো আমরা এটা নিব না। এরপর আছে মজুদ পণ্য। মজুদ পণ্য আছে কত টাকা, 75,000 টাকা। মজুদ পণ্যের পরে বিবিধ দেনাদার, বিবিধ দেনাদার, বিবিধ দেনাদার আছে কত টাকা, 85,000 টাকা। দেনাদার সম্বন্ধে কোনো কিছু নাই। প্রাপ্য নোটস, দেখো প্রাপ্য নোটসও আমরা নিতে পারবো না। কেন, প্রাপ্য নোটসের টাকা কিন্তু নাই, সো আমরা এটা নিতে পারবো না। 10% বিনিয়োগ নিব। হ্যাঁ, 10% বিনিয়োগ, 10% বিনিয়োগ কত, 80,000 টাকা নিয়ে নিলাম আমরা 80,000। প্রাপ্য বিনিয়োগের সুদটা আমরা এখানে নিয়ে নিই, নাহলে হয়তো মনে থাকবে না। প্রাপ্য বিনিয়োগের সুদ, প্রাপ্য বিনিয়োগের সুদ তোমরা হয়তো মনে আছে তোমাদের, প্রাপ্য বিনিয়োগের সুদ কত টাকা আসছিল, 2,000 টাকা। যেটা বিনিয়োগের সুদ ওই টাকাটা আমরা এখনো পাইনি, আমাদের হাতে আসে না, এই কারণে আমাদের এটা সম্পদ হিসেবে রয়ে গেল। ভূমি দালান কোটা, খেয়াল করো, ভূমি ও দালান কোটা, ভূমি ও দালান কোটা। শুধু ভূমির উপর কিন্তু অবচয় হয় না, ভূমি ও দালান কোটা যদি একসাথে হয় তার উপর অবচয়, শুধু ভূমির উপর অবচয় হয় না, মনে রাখবা। শুধু ভূমির উপর অবচয় হয় না, ভূমি দালান কোটা একসঙ্গে হলে তার উপর অবচয় হয়। আমরা জানি এই ভূমি দালান কোটার উপর কী ছিল, অবচয় ছিল, তাই না, করতে বলেছিল। তো অবচয়টা আমরা বাদ দিতে পারি। কত টাকা ছিল অবচয়, 10,000 টাকা। তোমরা একটু টাকাগুলো মনে রাখার চেষ্টা করবে। আর যদি মনে না থাকে তোমরা লাভ লোকসান থেকে দেখে নিলা, এই যে ভূমি দালান কোটা, দেখো ভূমি দালান কোটা 10,000 টাকা ছিল অবচয়, তোমরা এটা একটু দেখে নিলাম। আর যদি মনে থাকে তো ভালো, মনে রাখার চেষ্টা করবে। অঙ্ক যখন করবে ফুললি কনসেন্ট্রেশন যেন অঙ্কের প্রতি থাকে, তাহলে তোমরা সবসময় খুব ভালোভাবে দেখবা অঙ্কগুলো বুঝে ফেলেছ। যন্ত্রপাতি বাদ অবচয়, যন্ত্রপাতির অবচয় আমরা জানতাম 7,500 টাকা, তাই না? তাহলে 1,42,500 টাকা আমরা জাস্ট মাইনাস করে করে বসাচ্ছি, তোমরা ক্যালকুলেটর ইউজ করে করবা। এরপরে হলো মোটর ভ্যান। মোটর ভ্যান, মোটর ভ্যান কত টাকা আছে, 30,000 টাকা। এখানে অবচয় ছিল 750 টাকা, তাই না? মোটর ভ্যান অবচয় কত ছিল, 750, তাহলে 29,250 টাকা। ওকে, আপাতত আমরা এটুকু দেখলাম। আমরা বাম দিকেরগুলো একটু দেখে আসি। বাম দিকে কী কী আছে, দায়ের দিকে আছে ব্যাংক জমা অতিরিক্ত। ফার্স্টে আছে কি, ব্যাংক জমা অতিরিক্ত, ব্যাংক জমাতি অতিরিক্ত। খেয়াল করে ব্যাংক জমা অতিরিক্ত ছিল কত, 50,000 টাকা, 50,000 টাকা।
দেন ছিল হলো বিবিধ পাওনাদার ছিল 35,000 টাকা। বিবিধ পাওনাদার, বিবিধ পাওনাদার ছিল 35,000 টাকা। ওকে, দেখো বিবিধ পাওনাদার ছিল 35,000 টাকা, পোর্ট দেওয়া নোট ছিল 12,000। আমরা সবসময় সমাপনী টাকা থেকে কিন্তু কাউন্ট করতেছি এবং যোগ বিয়োগ করতেছি। কত টাকা? 12,000 টাকা। এরপরে হচ্ছে 10% ঋণ, তাই না? 10% ঋণ আছে, সমাপনীর টাকাটা নিবে। 10% ঋণ 40,000 টাকা আছে। ঋণের এখানে আর কোনো সম্পদ নাই, ঋণের একটা বকেয়া সুদ আছে। আমরা ঋণের বকেয়া সুদটা নিব। বকেয়া ঋণের সুদ, বকেয়া ঋণের সুদ, তাই না? তো বকেয়া ঋণের সুদ আমাদের কত টাকা ছিল? বকেয়া ঋণের সুদ আমরা একটু দেখে নেই। বকেয়া ঋণের সুদ দেখো, ঋণের সুদ ছিল 4,500 টাকা। ওকে, এখন আমরা একটু অঙ্কে ফিরে আসতে পারি যে আমাদের কি কি বাদ গেল, কি কি গেল না। আগে আমি মূলধনটা বসিয়ে দিই। দেখো মূলধন, এখানে মূলধন নিবে কোনটা? মূলধন নিবে হলো প্রারম্ভিক মূলধনটা। কত টাকা ছিল প্রারম্ভিক মূলধন? 4,85,000 টাকা। যোগ নিবে অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন, অতিরিক্ত মূলধন কত টাকা নিবে? কত টাকা ছিল? 30,000 টাকা, তাই না? অতিরিক্ত মূলধন ছিল 30,000 টাকা। যোগ নিবে মূলধনের সুদ। মূলধনের সুদ, মূলধনের সুদ কত টাকা কেটেছিল মনে আছে? 50,000 টাকা। যোগ নিবে নিট লাভ। নিট মুনাফা বা নিট লাভ যাই লিখো না কেন, নিট লাভ নিবে কত? আমরা একটু দেখে নিই নিট লাভ কত টাকা আসছিল আমাদের। নিট লাভ আসছিল আমাদের 24,850। 24,850 নিট লাভ আসছিল। আমরা এখন টোটাল টাকাটা যোগ করে দিতে পারি 24,850 টাকা সহ। একটু খেয়াল করো, 4,85,000 টাকা প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন হলো 30,000 টাকা, 15,000 টাকা হলো মূলধনের সুদ, নিট মুনাফা হলো 24,850 টাকা। টোটাল টাকা হলো 5,89,850 টাকা। এখান থেকে আমরা বাদ দিব টোটাল উত্তোলনটা, তাই না? তোমাদের উত্তোলন তো মনে আছে 55,000 টাকা ছিল, মনে আছে না তোমাদের উত্তোলন? আমি তারপরে তোমাদেরকে একটু দেখাই দিই। দেখো টোটাল উত্তোলন ছিল 55,000 টাকা। এই 55,000 টাকা আমরা মাইনাস করে দিই এখান থেকে। 55,000 টাকা থাকলো 5,34,000, 5,34,850। এখান থেকে আমরা বাদ দিব বাদ উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ কত টাকা ছিল মনে আছে? 2,600 টাকা। তারপরে তোমরা ডাউট থাকলে এটা দেখে নাও। এই যে দেখো উত্তোলনের সুদ ছিল কত টাকা? 2,600 টাকা। এখান থেকে আমরা 2,600 টাকা মাইনাস করে দিতে পারি। 2,600 টাকা মাইনাস করে দিলে হলো আমার 5,32,250 টাকা। এখন আমরা একটু অঙ্কে ফিরি। অঙ্কে ফিরে দেখি আমাদের কোনো এন্ট্রি বাদ পড়েছে কিনা। আমরা হাতে নগদ নিলাম, ব্যাংক জমা নিলাম, মজুদ পণ্য নিলাম, দেনাদার নিলাম, পাওনাদার নিলাম, প্রাপ্য নোটস, পদুয়া নোটস, ঋণ, বিনিয়োগ, ভূমি দালানকরা, যন্ত্রপাতি। শুরুতে উত্তোলনটা নেওয়া হয়েছে, তারপরে মোটর গাড়ি নেওয়া হয়েছে, অতিরিক্ত মূলধনও নিলাম, এত ঋণের সুদ নিলাম, বিনিয়োগের সুদ নিলাম, স্থায়ী সম্পত্তির অবস্থায় কাউন্ট করলাম, মূলধন উত্তোলনের সুদ কাউন্ট করলাম। তো আমরা ধরে নিলাম যে আমাদের টোটাল অঙ্কটা কমপ্লিট করা হয়েছে। এখন আমরা একটু দেখি যোগ করে, তাই না? দুই দিকে যোগ ফলটা যদি আমাদের এখন মিলে যায় তাহলে আমরা স্বাভাবিক দৃষ্টিতে ধরে নিব যে আমার অঙ্কটা হয়েছে। হ্যাঁ, তো আমরা বাম দিকে একটু যোগ করি। ছিল 5,32,250, যোগ হলো 4,500, যোগ হলো 40,000, যোগ হলো 12,000, যোগ হলো 35,000, যোগ হলো 50,000। আমরা যোগফলটা একটা আলাদা জায়গা লিখে নিতে পারি, কারণ আমার ডান দিকে যোগফলটা কী অবস্থায় আছে আমরা এখনও জানি না। তোমরা একটা জায়গায় এটাকে লিখে নিবে, সরাসরি লিখবে না। হ্যাঁ, কারণ অনেক সময় যোগফলটা নাও হতে পারে কোনো ভুলের কারণে। তো আমরা বাম দিকে লিখে নিলাম, লিখে এক জায়গায় রেখে দিলাম। তো আমরা একটু দেখি, আমরা মাইনাস করেও দেখতে পারি। মাইনাস করে দেখতে পারি 70,000, 75,000। তারপরে ডান দিকেরগুলো মাইনাস করতেছি আর কি। 80,000 বিয়োগ 2,000 বিয়োগ হলো 1,90,000 বিয়োগ হলো 1,42,500। এরপর আছে 29,000
250। তার মানে আমরা দেখলাম ডান দিকে নীল হয়েছে, তার মানে ডান দিকে যোগফল এই 6,73,750 টাকা হয়েছে। আমাদের দুই দিকে যোগফল মিলে যাওয়ার অর্থ হলো আমাদের হয়তো হিসাবে কোনো ভুল নয়। এটা আমরা ধরে নিতে পারি যে আমাদের হিসাবে ভুল নয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে তোমরা কাজগুলো করে নিবে। একটা অঙ্ককে 2-3 বার শেখার জন্য 2 থেকে 3 বার করে নিবে, তাহলে তোমরা দেখবে যে খুব ভালোভাবে শিখে ফেলেছো। আর এখানে তোমাদের যেখানে ডাউট থাকতে পারে আমি একটু বলি, দেখেন এখানে ঋণের সুদটা হয়তো ডাউট থাকতে পারে, তোমাদের ঋণের সুদ ডাউট থাকতে পারে, বিনিয়োগের সুদ, কোনোটা যদি ডাউট থাকে আমাদের ভিডিওসটা দেখার পর কমেন্ট করো, আবার আমি ক্লিয়ারলি তোমাদেরকে বুঝিয়ে দিব। যদি ঋণের সুদ সম্বন্ধে একটু ডাউট তোমাদের থাকতে পারে, আমি তোমাদেরকে বিষয়টা একটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। দেখো, তোমার ঋণ ছিল 50,000 টাকা, তাই না? এই ঋণটা ছিল আমরা 3টে অংশে ভাগ করতে পারি। এটা হলো 1, 1, 19, একটা খণ্ড। আমি আরও একটু ক্লিয়ার করে দিই, এটা ফ্রেশ পেজে যায়। এটা দেখো, আমরা 1, 1, 19 একটা তারিখ, খেয়াল করো, 1, 7, 19 আরেকটা তারিখ, 31, 12, 19 এখানে হলো আর একটা তারিখ। ওকে, এখানে ঋণ ছিল কত? 50,000 টাকা। এখানে ঋণ ছিল কত? 40,000 টাকা ঋণ থাকলো, আর এখানে আর একটা অংশ কিন্তু ঋণ হয়ে গেল। দেখো, এই 50,000 টাকা এখানে এসে হলো কত? 40,000। কেন? 10,000 টাকা কিন্তু অলরেডি আমাদের পরিশোধ হয়ে যাইতেছে। তাহলে আর এই শেষ পর্যন্ত আছে দেখো 40,000 টাকা, অর্থাৎ এই 40,000 টাকা এই 50,000 টাকার মধ্যে আছে, তাই না? তাহলে এই 50,000 টাকার যদি আরও 10,000 টাকা এখানে এনে এখানে 40,000 টাকা করে দিই, তাহলে এখানে হলো 50,000। জানুয়ারি তারিখে কি 50,000 ছিল না? তাহলে 50,000 টাকা কিন্তু এখানে আছে। এই 40,000 আর 10,000, দেখো এই 40,000 শুরুতে আছে, মাঝামাঝি আছে, শেষও আছে। তার মানে সে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আছে। আর এই 10,000 টাকা, এই 40,000 আর 10,000 নিয়েই তো 50,000 হয়েছে। এই 10,000 টাকা দেখো জানুয়ারি থেকে আছে আর জুলাইয়ের 1 তারিখে আছে। তার মানে আমরা জুলাই মাস ধরতে পারবো না, কারণ 1 তারিখে শোধ হয়ে যাচ্ছে। এই যে 10,000 টাকা, এই 10,000 টাকাকে নিব 6 মাসের সুদ, 6 মাসের সুদ। আর এটা তো শুরুতে আছে, 40,000 টাকা একবারে শুরু থেকে শেষ পর্যন্ত আছে, সো এটা নিব হলো 12 মাসের সুদ। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝেছো। ওকে, ধন্যবাদ। তো তোমরা অঙ্কগুলো সুন্দর করে করো।